বাংলাদেশে ব্যবহার করা আইভারম্যাকটিনের ডোজে মিলবে করোনার মুক্তি। আইসিডিডিআরবির গবেষণায় প্রমাণিত, প্রয়োজন আরও গবেষণার, বলছে জাতীয় কমিটি। আগামী জুনেই শেষ হচ্ছে সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়াল পথ নির্মাণ। কাজ চলছে পুরো দমে, পিলারের উপর বসানো হচ্ছে গার্ডার। গড়িয়ে দেয়া হলো বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে ওঠা হাজী সেলিমের পেট্রোল পাম্প। ভেঙে ফেলা হলো বেশ কয়েকটি বহুতল ভবন। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে টালমাটাল ভারতের রাজনীতি। বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র শিলিগুড়ি, পুলিশের গুলিতে একজন নিহত। বন্ধ সমর্থনে মমতার ধর্ণা। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে হেফাজত আমির জুনায়েদ বাবু নগরী, মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলা দুটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পিবিআইকে। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও প্রতিকৃতির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বক্তব্যে প্রথম সূচনা। এরপর জুনায়েদ বাবুনগরী সহ হেফাজত, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের একের পর এক ভাস্কর্য বিরোধী বক্তব্যে ফুঁসে উঠেছে সারা দেশ। জড়িতদের গ্রেফতার দাবিতে দেশব্যাপী চলছে বিক্ষোভ সমাবেশ। এমন প্রেক্ষাপটে সোমবার ঢাকার আদালতে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলা হলো। মামলা করার পর দুই বাদীর জবানবন্দিও গ্রহণ করেছেন আদালত। পরে মামলা দুটি তদন্ত করে 7 জানুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত। অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে পরিণত করার জন্য তারা চেষ্টা করছেন। সে কারণে আজকের এই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আমরা আশা করি এই মামলার মাধ্যমে এদেশের মানুষ সোচ্চার হবে এবং এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এদিকে ভাস্কর্য ইস্যু গড়িয়েছে দেশের উচ্চ আদালতেও। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা দুঃখজনক মন্তব্য করে জাতির পিতার ভাস্কর্য ও মুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন আদালত। মহামান্য আদালত শুনানি আনতে কুষ্টিয়ার যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং তার ফলশ্রুতিতে মহামান্য আদালত লিখিত আদেশ প্রদান করেছেন দেশের প্রত্যেকটি জেলা উপজেলা সহ জাতির পিতা বঙ্গবন্ধুর মুরাল বা ভাস্কর্য যেখানে নির্মাণ হয়েছে বা নির্মাণাধীন রয়েছে সবগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য ইমিডিয়েট অনতিবিলম্বে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ওনারা নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধ চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য রয়েছে মঙ্গলবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাত মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আঘাত। দল মত নির্বিশেষে সারা দেশের আপামর জনতা স্বাধীনতা বিরোধীদের এমন চক্রান্ত রুখে দেবে। জাতির জনকের ভাস্কর্যে ভাঙচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের রুখে দিতে আয়োজিত একাধিক প্রতিবাদ কর্মসূচিতে এমন আহ্বান জানিয়েছেন বক্তারা। প্রতিবাদ প্রতিরোধে জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়, সোচ্চার জাতির বিবেক, মানুষ তৈরির কারিগর, শিক্ষক সমাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙচুর ও ভাস্কর্যের বিরোধিতাকারীদের রুখে দিতে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অতীতে যেমন আমরা এই ধর্মান্ধ গোষ্ঠীকে, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে আমরা যেমন পরাজিত করেছি, এবারও আমরা পরাজিত করতে পারবো। এখনো সময় আছে, এখনো এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা খুবই জরুরি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্যের নাম করে কোমলমতি শিক্ষার্থীদের বিপদগামী করার অপচেষ্টা রুখে দিতে সারা দেশের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা আঘাত করেছে, ভেঙে ফেলেছে, তারা 71 এবং 75-এর পরাজিত শক্তি প্রতাত্মা। এই দুজন ছাত্রকে কারা উস্কে দিয়েছে, কারা উদ্বুদ্ধ করেছে, তাদেরকে অন্তিমে গ্রেপ্তার করে
বিচারের আওতায় আনতে হবে। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিভিন্ন সংগঠনের বিক্ষোভ প্রতিবাদে সরগরম রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না তারা এই বাংলাদেশকেও ভালোবাসে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা এই দেশের মানুষ না, তাহলে এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। তারা এই সুন্দর দেশ চায় না, তারা এই স্বাধীন দেশ চায় না, তারা চায় শুধু অরাজকতা। তাদেরকে কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর বলে আমরা বিশ্বাস করি। এছাড়া রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেন প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার সঙ্গে জড়িতদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি জানিয়ে বঙ্গবন্ধু পরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন বলেছেন, যারা ভাস্কর্য ভেঙেছে তাদের শিকড় উপড়ে ফেলতে হবে দেশ থেকে। সময় সংবাদকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী চক্রের এই সক্রিয়তা ঠেকাতে বুদ্ধিজীবীদের নীরব থাকলে চলবে না। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গেল মাসের মাঝামাঝি সময় থেকে ঢাকার ধোলাইপাড়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধিতার গুঞ্জন তোলে দেশের কিছু উগ্র ধর্মীয় সংগঠন। এরপর থেকেই বিভিন্ন সময়ে এই ধর্মান্ধ গোষ্ঠী সামাজিক পরিসরে ও অনলাইন মাধ্যমে নানা কুৎসা রটাতে থাকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের ইস্যুতে। সবশেষ ৪ ডিসেম্বর রাতে ধর্মীয় সংগঠনগুলোর উগ্রবাদী হামলা হয় কুষ্টিয়ায় নির্মিতব্য জাতির পিতার একটি ভাস্কর্যের ওপর। এই ঘটনায় যখন পুরো দেশ তোলপাড়, তখন বঙ্গবন্ধু পরিবারের এক জ্যেষ্ঠ সদস্য সময় সংবাদকে জানালেন, মৌলবাদী গোষ্ঠীর এসব অপকর্মকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না জাতির পিতার বাংলায়। এই যে শক্তিটা এখন যারা কাজ করতেছে ভাস্কর্য ভাঙ্গা, এটা তো ভাস্কর্য ভাঙ্গা না, এটা হলো বঙ্গবন্ধুকে অস্বীকার করা, বাংলাদেশকে অস্বীকার করা, এটাই কিন্তু তারা চাচ্ছে। তিনি মনে করেন, স্বাধীনতার বিরোধিতাকারীদের দোসররাই জাতির পিতাকে হেয় করতে এই ন্যাক্কারজনক কাজ করেছে, যার প্রতিরোধ প্রয়োজন সরকার ও জনপরিসরে। এই ষড়যন্ত্রকারীদের ওই 4 জনের বিচার করলেই হবে না, 2 জনের পরামর্শে আর 2 জন করছিল, এদের বিচার করলে হবে না। বিচার করতে হবে এর শিকড়ে কারা ছিল, এর ষড়যন্ত্র কারা করছে, তাদেরকে বের করতে হবে। তাহলে ভবিষ্যতে এরকম আর হবে না, এরকম সাহস তারা আর করবে না, এটাই আমার মনে হয়। ধর্মাশ্রয়ী এসব গোষ্ঠীর উগ্রবাদী অপতৎপরতা ঠেকিয়ে দিতে সমাজের স্বাধীনতা প্রিয় প্রত্যেকটি অংশকেই সরব হওয়ার আহ্বান জানান শেখ কবির হোসেন। এদেরকে একেবারে গোড়ার থেকে এদের শিকড় উঠে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সরকারের আমি মনে করি। যারা বুদ্ধিজীবী, তারা বাংলার মুখে ভালোবাসে শুনি, তাদেরকেই বেশি আগায় উচিত, যে তাদের কথার একটা দাম আছে। তাদেরকে এ সময় যদি চুপ থাকে তাহলে সেটা ঠিক হবে না বলে আমি মনে করি। স্বাধীনতার 50 বছরে এসে পরাজিত শক্তির আস্ফালন অসাম্প্রদায়িক দেশের মানুষ সহ্য করবে না বলেও মন্তব্য করেন শেখ পরিবারের এই জ্যেষ্ঠ সদস্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের খবর। শুধু মূল সেতুর কাজ নয়, এগিয়ে চলেছে পদ্মা সেতুর ভায়াডাক্ট নির্মাণের কাজও। আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে সড়ক থেকে সেতুতে ওঠার এই উড়াল পথ। ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হলে পুরো সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে 9.5 কিলোমিটার। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ছবি এটি। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়ি এই পথ দিয়ে সড়ক থেকে উঠে যাবে সেতুতে, এরপর পাড়ি দেবে স্বপ্নের পদ্মা সেতু। মূলত সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার বলা হলেও পানি ও মাটির উপরে সেতু নির্মাণ করা হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার। এর মধ্যে নদীতে থাকছে 6.15 কিলোমিটার, আরও 3 কিলোমিটার সেতু নির্মাণ হচ্ছে ভূমির উপরে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য 1670 মিটার আর মাওয়া প্রান্তে 1578 মিটার। সেতুতে গাড়ি চলবে 4 লেনে, তাই উঠানামার জন্য প্রতি প্রান্তেই থাকছে আলাদা ভায়াডাক্ট। তবে ট্রেন সিঙ্গেল লাইনে চলায় রেল ভায়াডাক্ট থাকছে একটি। এর মধ্যে জাজিরা প্রান্তে সেতুতে উঠার আর মাওয়া প্রান্তে সেতু থেকে সড়কে নামার পথ তৈরির কাজ
প্রায় শতভাগ শেষের দিকে। 2016 সালে শুরু করা এই কাজ শেষ হবে 2021 সালের জুন মাসে। দ্রুত গতিতে আগাচ্ছে। আমরা যদি রোডওয়ে ডেক যখন শেষ করতে পারবো, এর আগেই আমাদের কয়েক মাস আগেই শেষ হয়ে যাবে। ধরেন আমরা হয়তো আশা করব আগামী নেক্সট 2021 জুনের আগেই আমাদের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে যাবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের জন্য 44টি আর জাজিরা প্রান্তে 47টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে গার্ডার বসানো হচ্ছে। পদ্মা সেতুর ভায়াডাক্টে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে টি প্রযুক্তি। মূল সেতুতে স্প্যান বসানোর পাশাপাশি এগিয়ে চলছে ভায়াডাক্ট নির্মাণের কাজও। 2021 সালের মাঝামাঝি নাগাদ এই কাজ শেষ করা গেলে একই সময়ে একই গতিতে সেতু থেকে সড়কে গাড়ি উঠানামা করতে আর কোনো জটিলতা থাকবে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর সব স্প্যান বসানোর 1 বছরের মধ্যে সেতুর বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তিনি কথা জানান। এরপরই চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হবে। 10 তারিখে যখন সব স্পেন বসে যাবে, তখন যে কাজ থাকবে এটা আমি ইঞ্জিনিয়ার কনসালটেন্টদের সাথে আলাপ করে যেটা দেখেছি সেতু বিভাগে, তারা বলেছে 10 মাস থেকে 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে, এরপরে উন্মুক্ত হয়ে যাবে। কেবলমাত্র আইভারম্যাকটিনের 5 দিনের ডোজ ব্যবহারে করোনার 14 দিনের মাথায় 77% ভাইরাস মুক্তির প্রমাণ পেয়েছে আইসিডিডিআরবি। 5 দিনে 12 মিলিগ্রামের ডোজে এই ফল মিলেছে, যা অন্য যে কোনো ওষুধের চেয়ে কার্যকর। তবে এখনই সরাসরি গাইডলাইনে অন্তর্ভুক্ত না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও গবেষণার প্রয়োজন বলছে জাতীয় গাইডলাইন কমিটি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন না করার কথা বলছেন তারা। করোনার মহামারীতে কম হয়নি গবেষণা। দেশেও নানাভাবে গবেষণা কিংবা গবেষণার অংশ হয়েছেন চিকিৎসকরা। তবে এবারই প্রথম অধ্যাপক তারেক আলমের গবেষণার পথ ধরে ওষুধ নিয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণা করল আইসিডিডিআরবি। 68 জন আক্রান্ত রোগীর উপর জুনের 10 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত এই গবেষণা পরিচালনা করা হয় ঢাকা মেডিকেল, মুগদা ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কত প্রফেশনের রোগীরা ভালো হয়ে যাচ্ছে? 3টি ভাগে ভাগ করে 23 জনের প্রথম দলটিকে দেয়া হয় প্লাসিবো, অন্য 23 জনকে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন এবং তৃতীয় দলের 22 জনকে দেয়া হয় 5 দিন শুধুমাত্র মুখে খাওয়ার 12 mg'র আইভারমেকটিন। ফলাফল 14 দিনের মাথায় প্রথম দলের ভাইরাস মুক্তির হার 39%, দ্বিতীয় ভাগে 61 আর শুধু আইভারমেকটিন খেয়ে ভাইরাস মুক্তির হার 77%, যা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় প্রমাণিত। সবারই কমেছে, কিন্তু কমাটা দেখা যাচ্ছে গ্রিনটা বেশি, তার মানে আইভারমেকটিনে বেশি কমেছে। ডে 14 গিয়ে এটা আরো ক্লিয়ারলি বুঝাচ্ছে 61% তখনও পজিটিভ, মানে তারা নেগেটিভ হয়নি। 39% হচ্ছে আইভারমেকটিন ডক্সিসাইক্লিন এন্ড 23% হচ্ছে গিয়ে আইভারমেকটিনে বেশি কমেছে। তবে গবেষণা আরো ব্যাপক আকারে হওয়া দরকার বলে মনে করে জাতীয় পরামর্শক কমিটি। তার আগে পরীক্ষামূলকভাবে হাসপাতালে এই ডোজ ব্যবহারের সুপারিশ করতে পারেন তারা। ইট ক্যান বি ইনক্লুডেড অন দি বেসিস অন দি ক্লিনিক্যাল ট্রায়াল। এটা খুবই ভালো গবেষণা। আমরা গাইডলাইনে আরো বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তা সংযুক্ত করতে পারি। And can have a very good impact. গবেষণা খরচ সহ সার্বিক সহায়তা করেছে বেক্সিমকো ফার্মা। আমাদের বিশ্বাস এই স্টাডিটা আমাদের ডাক্তারদের জন্য ডিসিশন মেকিং এ অনেক সাহায্য করবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন নিষেধ করার পাশাপাশি গর্ভবতী ও শিশুদের এই ওষুধ না দেওয়ার পরামর্শ গবেষকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 36 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,874 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,198 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 14,369 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,77,538 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,79,743 জন। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,874 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,663 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,98,623 জন। এবার নদী তীর দখলের অভিযোগে উচ্ছেদ করা হলো সংসদ সদস্য হাজী সেলিমের ফিলিং স্টেশন ও মদিনা ট্যাঙ্কের গুদাম।
বিকেলে পুরান ঢাকার ইসলামবাগে এ উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতে নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু অবৈধ বহুতল ভবন বাদ রেখে এদিন সোয়ারিঘাটে উচ্ছেদ শেষ করে সংস্থাটি, যার কারণে উচ্ছেদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তবে বিআইডব্লিউটিএ বলছে আদালতের কাছে তারা অসহায়। বুড়িগঙ্গার তীরের প্রায় 50 ফুট জায়গা দখল করে নির্মিত মদিনা ফিলিং স্টেশনের অবৈধ অংশ সোমবার বিকেলে এভাবেই গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ, যার মালিক ঢাকা 7 আসনের সাংসদ হাজী সেলিম। তবে ঝুঁকি বিবেচনায় ফিলিং স্টেশনের মূল অংশ না ভেঙে সরিয়ে নিতে নোটিশ দেয় সংস্থাটি। এ সময় এর দুই পাশে থাকা মদিনা ট্যাঙ্কের গুদামের অবৈধ অংশও গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ। যদিও উচ্ছেদের বিষয়ে কথা বলতে রাজি হয়নি মদিনা গ্রুপের কর্মকর্তারা। আমাদের সাথে কথা বলার এখন আমার সময় নেই। আমি কিছু বলবো না, এখন আর আমি কিছু বলবো না। বলার কোনো ডকুমেন্টস আমাদের কথা বলতেছি আমরা। এর আগে এদিন সকালে বুড়িগঙ্গার সোয়ারিঘাট এলাকায় বেড়িবাঁধের উত্তর পাড়ে গড়ে ওঠা বহুতল অবৈধ স্থাপনাগুলো এক এক করে গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএর শক্তিশালী এক্সকাভেটর। অভিযানে অর্ধশত স্থাপনা গুড়িয়ে দিলেও বেশ কিছু অবৈধ বহুতল ভবন উচ্ছেদ করেন সংস্থাটি, জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আশপাশের স্থাপনার মালিকরা। এটা তো থেমেই গেল, গায়ে করলেও সরকারের আদেশ আছে, তো সরকারের আদেশ থাকলে আমাকে সুযোগ দেও, আমরা সরকারের একটা আদেশ নিয়ে আসি। হাইকোর্টে স্টে অর্ডার আছে, এই জন্য আমার জমি ভাঙতেছে না। আমাকে বলছে আপনার টোটাল পেপারস নিয়ে আসেন, দেখবো। যদি আমি তাকে এখন পেপারস দিছি। বিএডব্লিউটিএ বলছে দখলদাররা আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসলে তাদের কিছুই করার থাকে না। এখানে একজন বিজ্ঞ নির্বাহী হাকিম রয়েছেন, তার কাছে যারা মহামান্য আদালতের স্টে অর্ডার প্রদর্শন করতে পেরেছেন তিনি সেগুলো বাদ দিয়ে বাকিগুলো ভেঙার জন্য নির্দেশনা প্রদান করেছেন। যেগুলো টিল ডিসপোজাল অফ দ্য রুল পর্যন্ত স্টে অর্ডার রয়েছে সেগুলো ভাঙার ইখতিয়ার আমাদের নেই। 2 দিনের উচ্ছেদ অভিযানে প্রায় 300 অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিএডব্লিউটিএ। স্থানীয়রা বলছেন 1 দশকেরও বেশি সময় আগে বধিরদের জন্য নির্ধারিত স্কুলের জায়গা দখল করে এখানে মদিনা ট্যাঙ্কের গুদাম ও মদিনা ফিলিং স্টেশন নামে এসব জায়গা দখল করেছিলেন স্থানীয় সাংসদ হাজী সেলিম, যা বিএডব্লিউটিএ উচ্ছেদ করে দখলমুক্ত করল। তবে সংশ্লিষ্টরা বলছেন বিএডব্লিউটিএ উচ্ছেদের সময় উচ্চ আদালতের দোহাই দিয়ে এখনও যেসব স্থাপনা উচ্ছেদ না করেই চলে এসেছে, এ বিষয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে উচ্ছেদ না করলে কখনোই ঢাকার চারপাশের নদী টেকসইভাবে দখলমুক্ত হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ড্রেজারের পাইপের ধাক্কায় তলা ফেটে পদ্মায় ডুবে গেছে ফেরি রানীগঞ্জ। ঘাটের কাছাকাছি থাকায় ফেরির 21টি এবং 5 শতাধিক যাত্রী দ্রুত নামিয়ে দিতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফেরি উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক রওনা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিসি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পদ্মায় ডুবে গেছে বড় আকারের ফেরি রানীগঞ্জ। রোববার রাত 10টায় শিমুলিয়া থেকে বাংলাবাজারের পথে জাজিরার কাছে 11:15টার দিকে ডুবন্ত ড্রেজারের পাইপের ধাক্কায় তলা ফেটে পানি ঢুকে ডুবতে থাকে। দ্রুত বাংলাবাজার ঘাটে ভিড়তেই বাস, ট্রাক ও কার যাত্রী সহ নেমে আসে। পরে ঘাটের অপর প্রান্তের তীরে যেতেই ডুবে যায় ফেরিটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর যেন পুনরাবৃত্তি না হয় আমরা এটা নিরসন চাই আর কি। ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। এই ঘটনার পেছনে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। একটা বাড়ির শব্দ পাই, ফেলার নাকি ফাইটা পানি উঠতেছে। আমার কাছে সাবমার্সিবল পাম্প ছিল, সাথে সাথে পাম্প দিচ্ছি, আমি লাইন দিয়ে দেওয়া পানি ফেলা যাচ্ছি। বালিশ, তারপর পাতলা খাতা, তারপরে আপনার জুটের বস্তাগুলা, হ্যাঁ তুলে দেওয়ার চেষ্টা করছি স্যার, কিন্তু পানি এমন পরিমাণে উঠতেছে যা আসলে পাম্প লাগাইতেছে, পাম্পের বেশি পানি উঠতেছে। ফেরি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশাল থেকে সোমবার দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। নির্ভীক জাহাজ বরিশাল থেকে রওনা দিছে, আশা করতেছে আগামী দিনের মধ্যে আসা যাবে। যদি না আসতে পারে তার পরের দিন, কুয়াশার উপর নির্ভর করতেছে। আমরা সতর্ক অবস্থানে আছি যাতে বড় ধরনের আর কোনো ইয়া না হয়। বিআইডব্লিউটিসির জিএমকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। 70 বছরের পুরনো ফেরিটি 240 ফুট দীর্ঘ ও 40 ফুট প্রস্থ। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
কুমিল্লা নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বর্জ্য ও বৃষ্টির ৭০% পানি কান্দি খাল দিয়ে অপসারণ হয়। টমসম ব্রিজ থেকে নোয়াখালী পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীত করার কাজ করতে গিয়ে সড়ক ও জনপথ বিভাগ খালটি ভরাট করতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, সড়ক এবং খাল দুটিকে ঠিক রেখে পরিকল্পিতভাবে যেন কাজটি হয়। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বলছেন, খালের জায়গা ঠিক রেখেই ৪ লেন সম্প্রসারিত হবে। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা নোয়াখালী ৪ লেন রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে টমছম ব্রিজ থেকে কচুয়া চৌমুহনী পর্যন্ত সড়কের পাশের কান্দির খালটি সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। এতে খালটি সরু হয়ে যাওয়ায় পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, কোনো সমন্বয় না করে সড়ক বিভাগ কাজটি করছে। শহর উন্নয়নের জন্য, রাস্তার জন্য, যাতায়াতের জন্য রাস্তা বড় হোক না, খালটাকেও তো করতে হইব। তাহলে আমরা তাদেরকে এই জন্য সিটি দিয়েছি, কোনো কিছু করতে হলে আমরা যৌথভাবে বৈশা করি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যবহৃত পানি ৭০% পানি কিন্তু এই খাল দিয়ে যায়। প্রতি বছরই আমরা কিন্তু টাকা দিয়ে এটা সংস্কার করি এবং খালটাকে সচল রাখি। রোডসেন হাইওয়ে ৪ লাইন দিয়ে করতেছে, আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। উন্নয়ন কাজ যেন জনগণের ভোগান্তির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান নগরবাসীর। আমরা চাই সিটি কর্পোরেশন, রোড সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে খালটা উদ্ধার করা হোক, রাস্তাটাও করা হোক। পানির প্রবাহ যদি কোনো ক্রমে বাধাগ্রস্ত হয়, তাহলে কুমিল্লা সিটিতে বসবাসে প্রায় অযোগ্য। এমনিতেই রাস্তা এখানে চেকন, আরও বসবাসের অযোগ্য হবে। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, খালের জায়গা ঠিক রেখেই শুধু সহজে নির্ধারিত অংশেই ৪ লেন রাস্তা সম্প্রসারিত হবে। এখানে আমাদের সম্পূর্ণ অ্যাকুইজিশন করা জায়গার মধ্যে আমরা স্লোপটাকে রাস্তায় কনভার্ট করতেছি। এখানে মানে অন্য কাউকে কোনোভাবে আমরা ডিস্টার্ব করছি না। কুমিল্লার টমছম ব্রিজ থেকে নোয়াপাড়া হয়ে ডাকাতিয়া নদীতে সংযুক্ত কান্দির খালের দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর মধ্যে কুমিল্লা নোয়াখালী ৪ লেন প্রকল্পের আওতাধীন খালটির দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার। সময় সংবাদ, কুমিল্লা। ৬০,০০০ টাকার এসি কেনা হয়েছে ৪,৮৮,০০০ টাকায়, আবার ৯ লাখ টাকার সোলার প্যানেল কিনেছে ৪১ লাখ টাকায়। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের নামে কেনাকাটায়। আর এই সবই ঘটেছে ডাক বিভাগের আলোচিত সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের তত্ত্বাবধানে। এতে নয়ছয় হয়েছে ৩৬৫ কোটি টাকা। ডাক বিভাগের কেনাকাটা নিয়ে অনুসন্ধান করেছেন সাদত রহমতুল্লাহ, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ডাক বিভাগের সেবার মান হবে উন্নত, দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারিতে মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারা দেশে ৩৬৫ কোটি টাকা ব্যয় ১৪টি জেলায় মেল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য ৩০ ধরনের বেশি যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ, যার মূল্য বাজার মূল্যের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি দেখানো হয়। ৬০,০০০ টাকার এসি ৪,৮৮,০০০ টাকা, ৫৩ লাখ টাকার জেনারেটর ৭৪ লাখ টাকা দেখানো হয়েছে। অথচ ইপোস্ট সেন্টার নির্মাণের নামে কেনা মানহীন ১৭,০০০ পজ মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। আমার কর্তৃপক্ষ আছে, বিভাগীয় প্রধান আছে, দয়া করে ওনাকে বলেন, কারণ এগুলো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এসব জানতে ডাক অধিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। এবারে বাজার যাচাইয়ে খোদ সময় সংবাদ। হারুনুর রশিদের প্রকল্পের কেনাকাটার কমিটির নথিতে ব্রাইট সলিউশন, লিটল প্ল্যানেটের নাম ব্যবহার করলেও তারা বলছেন ডাক বিভাগের সঙ্গে তাদের কোনো কেনাকাটা এমনকি কোটেশন দেওয়া নেওয়া হয়নি। আমি তো ডাক বিভাগের সাথে তো আমার কোনো ইয়েই নাই, কোনো যোগাযোগই নাই। এই প্রকল্প সম্বন্ধে আমি জানিই না। এটা কি ডাক বিভাগ থেকে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি, আমরা সরকারি তো কাজই করি না। অনেকটা ভৌতিকভাবে এসব পণ্য সরবরাহের কাজটি পায় সুধাংশু শেখরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তারা জালিয়াতি করে প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন পণ্য সরবরাহ করে। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ দেব যদি আপনারা আমাকে একটু জাস্ট দেখিয়ে দেন। আমি সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি এই ঝাড়ুদারের কাজটা আমি করব, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ডাক বিভাগের মহাপরিচালক ভদ্র এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কমছে তরঙ্গের দাম, মুঠোফোন সেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বিটিআরসি বলছে, চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যা পেলেই 5G নিলামে অপেক্ষাকৃত কম দামে তরঙ্গ কিনতে পারবেন মোবাইল অপারেটররা। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অপারেটররা বলছে,
এতে গ্রাহকদের স্বল্প মূল্যে সেবা দিতেও আর কোনো বাধা থাকবে না। শুভ খানের রিপোর্ট। বর্তমানে ৩৭ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় ৮ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ২২ লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় ১৫ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে আরেক অপারেটর রবি। যেখানে মালয়েশিয়া ও জার্মানিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা ২ লাখের মধ্যে। তরঙ্গ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকরা। ফোন কল ড্রপও হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট কানেকশন অনেক স্লো হচ্ছে। স্লো স্পিডের কারণে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি না। বাড়তি দামের কারণে তরঙ্গ কেনায় আগ্রহী হচ্ছে না মুঠোফোন অপারেটররা। ২০১৮ সালে সবশেষ নিলামে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম যথাক্রমে ১৮০ কোটি টাকা এবং ২৩২ কোটি টাকা নির্ধারণ করে বিটিআরসি। এখানেই আপত্তি অপারেটরদের। ইউকেতে কিন্তু অ্যারাউন্ড $11 মিলিয়ন পার মেগাহার্টজ হয়েছিল তাদের স্পেকট্রাম অকশন প্রাইস। আমাদের এখানে ২৮ থেকে $31 মিলিয়ন পার মেগাহার্টজ। মুঠোফোন অপারেটররা না কেনায় বর্তমানে বিটিআরসির কাছে সব মিলিয়ে প্রায় ২২৫ মেগাহার্টজ তরঙ্গ অবিকৃত রয়েছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এই অবস্থায় তরঙ্গের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দাম তো আসলে বেশি, অনেক টাকা, প্রায় হাজার হাজার কোটি টাকা। আমরা এখন চেষ্টা করছি যে সরকার যদি অনুমোদন দেয় তাহলে আমরা বেস প্রাইসটাও কমাই দেব। নতুন এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি মুঠোফোন অপারেটরদের। বেস প্রাইসটা যদি রেশনাল রাখা হয় তাহলে সব মোবাইল অপারেটররা আরো বেশি স্পেকট্রাম কিনতে পারবে। বর্তমানে ৪ মুঠোফোন অপারেটর ১২৯ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে ১৬ কোটি ৮১ লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর অব্যবস্থাপনাতেই আটকে আছে রাজধানীর বাজারগুলো। এখনো গড়ে ওঠেনি পণ্য ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান। তাই তো রাতের বেলা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকের মালামাল নামানো হয় রাস্তা বন্ধ করে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাতের ঢাকার এই ব্যস্ততা দিনের ঢাকাকে সেবা দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক থেকে নামছে ছাগল, মাছ, মুরগি, সবজি সহ নগর জীবনে দরকারি নানা পণ্য, যা পূরণ করবে রাজধানীবাসীর দিনভরের চাহিদা। যদিও মহামারীকালে পুষ্টির যোগানদাতাদের কোনো নজরই নেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়। কারণ বাজার থেকে এই মাল যাবো যাত্রাবাড়ি, আমরা এই কাজ করি, লিভারি কাজ করি, ভিতরে জাম দেখে রাস্তায় উঠাইতেছে। রাত ১১টা থেকে ৭টা পর্যন্ত সকাল, দিনে ঘুমাই। এই রাস্তাগুলো আমরা মাল যখন লামাই আধা ঘন্টার যে সাফা হয়ে যায়, শরীর ভিজা দেন, পুরা শরীর ভিজা রয়েছে, তখন মাছ রাখবো এইভাবে। এসব শ্রমিকরা রোজ রাতেই এমন কর্মব্যস্ত হয়ে ওঠেন। ট্রাক থেকে তড়িৎ গতিতে পণ্য নামাতে হয় তাদের, কারণ কয়েকশো বছরের পুরনো এই শহরে এখনো গড়ে তোলা সম্ভব হয়নি পণ্য ওঠানো ও নামানোর পরিকল্পিত কোনো ব্যবস্থা। তাই তো ভরসা রাতের ফাঁকা রাস্তা। মাছ নামালে তো গাড়ি তো লাগবেই, এখানে তো রাস্তা, যদি পার্কিং এর জায়গা থাকতো তাহলে সুবিধা হতো। ফাঁকা মাঠের মধ্যে বা একটা আলাদা স্থান হলে এটা তো সুবিধা, সকলের জন্য সুবিধা। ঘুমন্ত নগরীতে একদম যে ঝুট ঝামেলা ছাড়াই কাজ শেষ করা যাচ্ছে, ঠিক তাও না। এখন রাস্তাঘাট সিঙ্গেল হয়েছে না, যান ধরতে হবে। এই জায়গাটা অনেক জাম হয়ে জায়গা এই আরোদের কারণে। সমস্যা তো হচ্ছে, দেখতেছেন তো, কাঁচা বাজার টাজার ঢোকে, দিনে কম হয় আর রাতেই চাপ বেশি হয় গাড়ি। বাজার ব্যবস্থাপনার এই অসঙ্গতির কারণে ২৪ ঘন্টায় একবারই রাজধানীতে পণ্য সরবরাহ করা সম্ভব হয়। নগর সভ্যতায় পণ্য ওঠানামা করার জন্য সুনির্দিষ্ট স্থান বা সুব্যবস্থা কতটা যে জরুরি তা বোঝা যায় এসব জায়গায় দাঁড়ালে। যেখানে একদিকে নাগরিক জীবনের গতি বাড়াতে বাস্তবায়ন করা হচ্ছে মেগা মেগা সব প্রকল্প, ঠিক তারই পাশে গতি রোধ করে পূরণ করা হচ্ছে নিত্যদিনের নাগরিক চাহিদা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাবুনগরী মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ভাস্কর্য পুনর্নির্মাণ শুরু, ৪ আসামির রিমান্ড আবেদনের শুনানি কাল, বিক্ষোভ অব্যাহত। বাংলাদেশে ব্যবহার করা আইভারম্যাকটিনের ডোজে মিলবে করোনা মুক্তি, আইসিডিডিআরবির গবেষণায় প্রমাণিত, প্রয়োজন আরও গবেষণার, বলছে জাতীয় কমিটি। গড়িয়ে দেয়া হলো বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে ওঠা হাজী সেলিমের পেট্রোল পাম্প, ভেঙে ফেলা হলো বেশ কয়েকটি বহুতল ভবন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।